একবার এক পাগল বিজ্ঞানী নিয়ম ভেঙে এক অদ্ভুত সৃষ্টি ঘটায়, একটি মনস্টার যা জন্মেছিল নবজাতকের মতো। প্রথম দিকে সে কিছুই বুঝতো না, তার মাথায় নেই পরিচয় কিংবা ভাষা, তবু শরীরে লুকিয়ে ছিল অস্বাভাবিক ও ভয়ানক শক্তি। বিজ্ঞানী মাস্টারটিকে মানুষের মতো করে গড়ে তুলতে শুরু করে, শিক্ষা দেয়, ভাষা শেখায়, আচরণ শেখায়। ভবিষ্যতে সে যেন তার নিজের সন্তান হয়ে ওঠে। কিন্তু সময়ের সাথে সম্পর্ক ভাঙতে থাকে। একসময় শিক্ষক আর শিষ্য পরস্পরের শত্রু হয়ে ওঠে এবং তাদের মধ্যে লড়াই পৌঁছে যায় সর্বোচ্চ সীমায়, একে অপরের হত্যা করার লক্ষ্যে। সবকিছু কিভাবে শুরু হয়েছিল, কেন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালো এবং শেষ পর্যন্ত কি ঘটলো, জানতে হলে ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আরও নতুন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আমাদের আজকের মুভি গল্পের সূচনা 1857 সালের শীতল ভোরে ফেদারমোর নর্থের নির্জন বরফভূমিতে, যেখানে একটি বিশাল জাহাজ বরফে আটকে যায়। জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যান্ডারসন। তিনি ও তার লোকজন কঠোর পরিশ্রমে জাহাজটিকে সেই বরফ থেকে বের করায় ব্যস্ত ছিলেন। তার কমান্ডার সতর্ক করে বলেন, কাজ দ্রুত করলে শ্রমিকদের আঘাত লাগবে, তাই ধীরগতি বজায় রাখতে হবে। কিন্তু অ্যান্ডারসনের একটাই কথা, নর্থ পোলের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে পৌঁছানোই তাদের মিশন, যদিও কাজ একটানা করা হোক বা না হোক। জাহাজ মুক্ত করার কাজে রাত নেমে আসে। অন্ধকারে অ্যান্ডারসনের দল একটি দূরবর্তী বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যায়। সেখানে তারা দেখতে পায় ভাঙাচোরা একটি স্লেজ, এক প্রজাতির বরফচালিত রথ যা কুকুর কিংবা নেকড়েরা টানত। এটি ভাঙা অবস্থায়, চারপাশ রক্তের দাগ। আরও কিছু দূর এগোলে তাদের চোখে পড়ে ভয়ানকভাবে আহত এক ব্যক্তি, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। তিনি চরম যন্ত্রণায় আর দুর্বল অবস্থায় কাতরাচ্ছিল। তাদের কিছু জানার আগেই হঠাৎ করে উপস্থিত হয় এক অদ্ভুত প্রাণী, মানুষের মতো আকৃতির, কিন্তু শরীরটা যেন পচে গিয়েছে, চামড়া ঝরে পড়ছে, শরীর থেকে আগুনের মতো তেজ ঝলসে উঠছে। অ্যান্ডারসন ভিক্টরকে দ্রুত জাহাজে তোলেন, কিন্তু প্রাণীটি তাড়াতাড়ি জাহাজে ঢুকে আক্রমণ শুরু করে। একের পর এক লোক নিহত হয়। সে চিৎকার করে বলে, ভিক্টর আমার শিকার, তাকে ফিরিয়ে দাও। কিন্তু কেউ তাকে থামায় না, বরং সবাই তাকে আক্রমণ করে। গুলি তার গায়ে লাগে না। 1 মিনিটে সে একাধিক মানুষকে নিঃশেষ করে ফেলল। ঠিক তখন এক ব্যক্তি তাকে সামনে থেকে একটা ভারী বন্দুক দিয়ে গুলি করে। প্রাণীটি জাহাজ থেকে নিচে পড়ে যায়, কিন্তু মুহূর্তেই সে নিজের আঘাত সারিয়ে নিয়ে আবার জাহাজে উঠে আসার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে জাহাজে থাকা লোকেরা মইটি উপরে উঠিয়ে নেয়। এর ফলে প্রাণীটি নিজের শক্তি প্রয়োগ করে জাহাজটিকে ধাক্কা দিতে লাগে। বরফে আটকে থাকা জাহাজটি আস্তে আস্তে কাত হতে শুরু করে। প্রাণীটির এতই শক্তি যে বরফ ভাঙতে থাকে। অ্যান্ডারসন উপরে দাঁড়িয়ে বরফের ফাটলে গুলি চালাতে থাকে, কিন্তু এবার ফাটলটি পুরোপুরি ছিঁড়ে যায় এবং প্রাণীটি সমুদ্রে লাফিয়ে পড়ে। অ্যান্ডারসন ও সমুদ্রযাত্রীরা রিলিফের নিঃশ্বাস ফেলে এবং ভিক্টরের চিকিৎসা শুরু করে। বহু বিষণ্ণতার পর ভিক্টর নিজের কথা বলার মতো জ্ঞান ফিরে পায়। দেখা যায় তার একটি পা কৃত্রিম। ভিক্টর জানতে চায় দানবটি কতজনকে হত্যা করেছে। জবাবে জানানো হয় 6 জন প্রাণ হারিয়েছে। ভিক্টর অশান্ত ভঙ্গিতে বলে, ওটা ফিরে আসবে এবং আমাকে না পাওয়া পর্যন্ত সবাইকে খুন করবে। অ্যান্ডারসন এই কথা শুনে হতবাক। তখনই ভিক্টর শুরু করেন তার জীবনের অতীত গল্পটা খুলে বলার। ভিক্টরের বাবা লিওপল্ড একজন প্রতিষ্ঠিত সার্জেন্ট ছিলেন। তিনি ক্লিয়ার নামক এক ধনী মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কারণ ক্লিয়ার প্রচুর যৌতুক নিয়ে এসেছিলেন। তাদের প্রথম সন্তানের নাম রাখা হয় ভিক্টর। লিওপোল্ড যদিও মাঝে মধ্যে শহরের বাইরে যেত, কিন্তু বাড়িতে ফিরলেই সবার উপর অত্যাচার করত। সে খুবই নিষ্ঠুর একটা লোক ছিল। এমনকি ক্লিয়ারও তার কঠোর আচরণে ভয় পেতেন। ক্লিয়ার তার দ্বিতীয় সন্তানের গর্ভাবস্থায় থাকাকালীনই লিওপোল্ড তার সমস্ত মনোযোগ ভিক্টরের দিকে দিতেন। তিনি চান ভিক্টর হোক এক মহান সার্জন। তাই ভিক্টরকে ক্রমাগত মানব শরীরকে বিশ্লেষণ করার শিক্ষা দেন, হিউম্যান অ্যানাটমি ও কড়া শাসন, এবং ভুল করলে ভয়ঙ্কর শাস্তি। এক রাতে ক্লিয়ার দ্বিতীয় সন্তান প্রসবের সময় মারা যান। ভিক্টর ভেঙে পড়ে, নিজের অস্তিত্ব জুড়ে বেদনার সাগরে ডুবে যায়। লিওপোল্ড তাদের দ্বিতীয় ছেলেকে নাম দেন উইলিয়াম এবং তাকে বাড়তি মমতা দেন। কিন্তু ভিক্টরের জীবনে ঘূর্ণিঝড় উঠল। ভিক্টর একবার তার বাবার সামনে অভিযোগ করে বলে, আপনি তো মহান সার্জন, আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবু তিনি মারা গেলেন। লিওপোল্ডের উত্তর অবশ্য ছিল একদম নিরপেক্ষ, মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই। সেদিন থেকে ভিক্টরের উদ্দেশ্য বদলে যায়। সে ঘোষণা করে, আমি চিকিৎসা শাস্ত্রের এমন এক সীমানায় যাব যা মৃত্যুকে হারাতে পারবে। আমি এমন এক সার্জন হব যাতে মৃত্যু আমার সামনে নত হবে। আমি মৃতকে ফেরত আনব। সেই মুহূর্তে ভিক্টরের মনে যেন পুনর্জন্ম ঘটে। সে জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। রাত্রে স্বপ্নে ভিক্টর একটা অ্যাঞ্জেল দেখে। অ্যাঞ্জেলটা ভিক্টরকে বলে সে হবে এই পৃথিবীর ভবিষ্যৎ মহান সার্জন, যে মৃত্যুকেও হারিয়ে দেবে। সময় কেটে যায়। মূলত ক্লিয়ারের কিছু বাগান ছিল যেগুলো ছিল পরিবারের প্রধান আয়ের উৎস। একদিন তাতে আগুন লেগে যায়। ফ্রাঙ্কেনস্টাইন পরিবারের অনেক সম্পদ ধ্বংস হয়
এবং ম্যানশন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। ভিক্টর তাই উইলিয়ামকে আত্মীয়দের কাছে পাঠিয়ে পড়াশোনায় লন্ডন ছেড়ে চলে যায়। দশক কেটে যায়। 1855 সালে রয়্যাল কলেজ অফ মেডিসিনে তার বিচার হয়। সে এক পরীক্ষায় একটি মৃতদেহের অর্ধেক ব্যবহার করে অন্য একজনের হাত জোড়া লাগিয়ে সেটিকে অস্থায়ীভাবে জীবিত করে তুলেছিল। পুনরুজ্জীবিত দেহটি ভিক্টরের আদেশ মানতে পারছিল, হাত নাড়াতে পারছিল এবং কিছু মানুষের মতো আচরণও করছিল। কিন্তু লোকজন তা অবৈধ ও পাপ বলে বিবেচনা করে, কারণ তারা মনে করে এটি ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে। ভিক্টর বলেন, যদি ঈশ্বর মৃতকে ফেরত আনতে না দেন, আমি এমন ঈশ্বর মানার অধিকার রাখি না। ফলে সবাই তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং তাকে রয়্যাল কলেজ থেকে নির্বাসিত করা হয়। সেটা ভিক্টরের উপর এক গভীর আঘাত হানে। এ সময় হেনরি হারল্যান্ডার নামে এক ব্যবসায়ী ভিক্টরের সাথে দেখা করেন। সে আদালতে ভিক্টরের ডেমো দেখেছিল। হারল্যান্ডার জানায় তিনি ভিক্টরের কাজকে সমর্থন করতে চান। হারল্যান্ডার জানায় সে একটা চিঠি নিয়ে এসেছে। হারল্যান্ডের ভাইজির সাথে উইলিয়ামের এঙ্গেজড হতে চলেছে। কিছুদিন পর ভিক্টর আসে হেনরির বাসায়। হেনরি জানায় যে ভিক্টরের বর্তমান পদ্ধতি কেবল স্নায়ুতন্ত্রে স্বল্প সময়ের শক্তি সঞ্চালন ঘটায়, অর্থাৎ পুনরুজ্জীবিত দেহ বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তিনি একটি পরীক্ষার কিছু পরিকল্পনা দেখান। দেহের অংশগুলো কাঠের প্লেটে আলাদা করে রাখা, যেগুলো শক্তি সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করতে সক্ষম। তো এই ধারণাটা ভিক্টরের কল্পনাকে বিস্তৃত করে। হারল্যান্ডার প্রতিশ্রুতি করে যে তিনি সমস্ত উপকরণ ও শ্রমিক দিয়ে সাহায্য করবেন। অল্প সময় পরে ভিক্টর উইলিয়ামের সাথে দেখা করে এবং তার বাগদত্তী এলিজাবেথের সান্নিধ্য পায়। সে ভিক্টরের সাথে কিছুটা সময় কাটায় ও ভিক্টরের প্রতি মুগ্ধ হয়। পরদিন হারল্যান্ডার তাকে একটি পরিত্যক্ত টাওয়ারে নিয়ে যান এবং সেখানে নিজের ল্যাব বানিয়ে নিতে বলেন। তার দরকারি যন্ত্রপাতি হারল্যান্ডারের কারখানার শ্রমিকরা জোগাড় করে দেবেন। উইলিয়াম ও ভিক্টরের পাশে দাঁড়ায় এবং সাহায্য করে। একদিন ভিক্টর পুনরুজ্জীবনের জন্য একটি মৃতদেহ সংগ্রহে বেরিয়ে পড়েন। তাকে এক ফাঁসিতে মারা যাওয়া আসামির দেহ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়। তো একদিন ভিক্টর এলিজাবেথকে চার্চে কনফেশন করতে দেখে। তার কৌতূহল বৃদ্ধি পায়। ভিক্টর জানতে চাচ্ছিল সে কেন কনফেশন করতে এসেছে। তিনি গোপনে প্রিস্টের কেবিনে বসে খোঁজ করতে চায়। এলিজাবেথ কনফেশন করে বলে সে ভিক্টরের প্রতি কিছুটা ঘৃণা অনুভব করে। তার অহংকার, নিজের ইচ্ছা ও অহমিকা তাকে কষ্ট দেয়। ভিক্টর তখন তাদের দুজনের মাঝে থাকা পর্দাটা সরিয়ে দেয়। এলিজাবেথ ভিক্টরকে দেখে কিছুটা লজ্জা পায় ও সেখান থেকে চলে আসে। ভিক্টর এলিজাবেথের পিছু নেয় ও এক জায়গায় এসে বসে। এলিজাবেথ জানায় সে পোকামাকড়ের ব্যাপারে জানতে আগ্রহী, কেননা সেটার গঠন মানুষ থেকে আলাদা। এলিজাবেথ জানায় সে বিজ্ঞানের অনেক বড় এক ছাত্রী। বিজ্ঞানকে সে প্রচুর ভালোবাসে। সে বিজ্ঞানের সবচেয়ে বড় মিরাকেলের খোঁজে আছে, যা সে এখনও পায়নি। তো বর্তমান দৃশ্য দেখানো হয়। সে প্রাণীটা বরফ ভেদ করে উপরে চলে আসে। সে এখন সম্পূর্ণ সুস্থ ও ভিক্টরের খোঁজে সেই জাহাজের দিকে রওনা হয়। এদিকে জাহাজে থেকে ভিক্টর এটা বুঝতে পারে। সে অ্যান্ডারসনকে বলে সে যেন তাকে ওই প্রাণীটার হাতে দিয়ে দেয়, কিন্তু অ্যান্ডারসন তাতে রাজি হয় না, কারণ সে ভিক্টরকে ওই দানবটির হাত থেকে বাঁচাতে চাচ্ছিল। গল্প আবার অতীতে নিয়ে আসা হয়। ভিক্টর সে আসামির বডিটা দিয়ে তার কাজ শুরু করে দিয়েছে। এদিকে সে এলিজাবেথের সাথেও সময় কাটাতে শুরু করে। একটা সময় ভিক্টর এলিজাবেথের প্রেমে পড়ে যায়। তো ফাইনালি ভিক্টর তার গবেষণায় সাকসেস হয়, কিন্তু বডিটায় কোনোভাবে জীবন দিতে পারছিল না। হারল্যান্ডার তাকে ল্যাবে এসে বলে সময় নেই, তহবিলও শেষ হয়ে আসছে, যা করার 1 সপ্তাহের মধ্যে করো। ভিক্টর চিন্তায় পড়ে 1 সপ্তাহের মধ্যে কিভাবে দেহটিকে জীবিত করবে। মানসিক চাপ বাড়ে। সে এলিজাবেথের প্রতি তার অনুভূতি প্রকাশ করে, কিন্তু এলিজাবেথ বাধ্য হয়ে প্রত্যাখ্যান করে, কারণ এলিজাবেথ অলরেডি এঙ্গেজড। যদিও এলিজাবেথ কিছুটা আফসোসও করছিল ব্যাপারটা নিয়ে। তো এই হতাশায় ভিক্টর একেবারেই ভেঙে পড়ে। একদিকে তার প্রস্তাব এলিজাবেথ ফিরিয়ে দিয়েছে, অন্যদিকে গবেষণাটাও সফল হচ্ছে না। কিন্তু তারপরে ভিক্টর বুঝতে পারে মূল সমস্যাটা কোথায় হচ্ছে। আসলে মূল সমস্যাটা হচ্ছিল বিদ্যুতের সঠিক প্রবাহ। এবার সে প্রতিটি সংযোগে শক্তি প্রদান সুনির্দিষ্ট করে এবং সে দেহটিকে সফলভাবে জীবিত করে তোলে। 1 সপ্তাহ পর ভিক্টর বহু মৃত সৈন্যের দেহ নিয়ে আসে। তাদের সর্বোত্তম অংশগুলো দিয়ে নতুন দেহ গঠন করে। এরপর ঝড়ের এক রাতে আকাশের বজ্রপাত ব্যবহার করে সে পুরো সিস্টেমটিকে পাওয়ার দেয়। হারল্যান্ডার আসে সেখানে। ভিক্টর জানতে পারে হারল্যান্ডারের শরীরে এক দুরারোগ্য রোগ আছে। সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। আসলে এজন্যই হারল্যান্ডার ভিক্টরকে তার গবেষণার জন্য সাহায্য করে। হারল্যান্ডার চাচ্ছিল তার মৃত্যুর পর ভিক্টর যেন তাকে আবারও জীবিত করে দেয়, কিন্তু ভিক্টর এটা করতে রাজি হয় না। হারল্যান্ডার তখন তাকে টাকা, ক্ষমতা, এমনকি এলিজাবেথকে পর্যন্ত দান করতে চাইলেও ভিক্টর তার সিদ্ধান্তে অটল থাকে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে হারল্যান্ডার যন্ত্রপাতি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে সে লাফ দিয়ে নিচে পড়ে যায় ও মারা যায়। ভিক্টর দ্রুত যন্ত্র পুনঃসংযোগ করে এবং রোমের ব্যাটারিকে আকাশের বজ্র থেকে চার্জ দেয়, তবে দেহটিকে স্থায়ীভাবে সচল করা যায় না। পরীক্ষা ব্যর্থ হয়। হতাশ ভিক্টর রোমে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। স্বপ্নে আবার সে সেই এঞ্জেলটিকে দেখে। ভয়ে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠলে ভিক্টর দেখে তার গবেষণার সেই দেহটি তার সামনেই দাঁড়িয়ে আছে। ভিক্টর কিছুটা খুশি হলেও সে এবার ভাবতে থাকে এবার সে দেহটাকে কি করবে, কেননা তার পরীক্ষা ছিল দেহটাকে জীবিত করা।
দেহটা আসলে একটা নবজাতক শিশুর মতো ছিল। ভালো মন্দ বুঝতো না, ভাষা জানতো না, কথা বলতে পারতো না, কিন্তু ভিক্টর আস্তে আস্তে তাকে সব শেখাতে থাকে। ভিক্টর একদিন খেয়াল করে দেহটা রাগ করছে, ক্রোধ অনুভব করে। এই জন্য ভিক্টর একদিন প্রাণীটাকে শিকলে বেঁধে রাখে। এলিজাবেথ ও উইলিয়াম একদিন টাওয়ারে এসে প্রাণীটার সাথে দেখা করে। এলিজাবেথ প্রথমে অভিভূত, কারণ এটি ছিল এক অলৌকিক জন্তু, অজানা সৌন্দর্য। সে ধীরে ধীরে তার সাথে সময় দেয়, তাকে প্রশিক্ষণ দেয়, জিনিসের নাম শেখায়। তার সামনে যে কেউ থাকতো সে তাকে নকল করত। এক রাতে ভিক্টর ক্রোধে বলে, এটা সম্পূর্ণ অকেজ, এটা একটা জিনিস মাত্র। এলিজাবেথ তাতে রীতিমতো বিরক্ত হয়ে জবাব দেয়, না, এটা কোনো জিনিস নয়, এখন এটা জীবিত এবং মানুষের চেয়েও পবিত্র। ভিক্টরের অহংকারে কষ্ট বাড়ে। সে প্রাণীটাকে আঘাত করতে শুরু করে, কিন্তু প্রাণীটি রেগে ওঠে এবং নিজের আত্মরক্ষা করে। পরদিন ভিক্টর উইলিয়ামকে হারল্যান্ডারের মৃত্যুর সত্য জানায় এবং তাকে এলিজাবেথকে নিয়ে সেই জায়গা থেকে কোথাও চলে যেতে বলে। উইলিয়াম ও এলিজাবেথ পালিয়ে যায়। ভিক্টর সেই টাওয়ারে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে সে প্রাণীটাও রেখে দেয় যাতে সেটাও মারা যায়। কিন্তু প্রাণীটি টাওয়ারের ভেতর থেকে ভিক্টরের সঙ্গে কথা বলে এবং ভিক্টরের মন পরিবর্তিত হয়। ভিক্টর ভিতরে ফিরে যেতে চাইলেও পুরো টাওয়ার বিস্ফোরিত হয়ে যায়। ভিক্টর তার পা হারায়। মূলত এই দুর্ঘটনার পর থেকে ভিক্টর কৃত্রিম পা ব্যবহার করা শুরু করে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এলিজাবেথ তাদের উদ্ধারের জন্য ফিরে আসলো, বিস্ফোরণের কারণে আর কিছু করা যায়নি। বর্তমান সময়ে ফিরে এসে আমরা দেখি দানবটি জাহাজে উঠে অ্যান্ডারসনের কোয়ার্টারে পৌঁছে এবং বলে সে ভিক্টরের কাহিনী শুনেছে, এখন সে নিজস্ব কাহিনী বলতে শুরু করে। প্রাণীটা টাওয়ারে আগুন লাগিয়ে নিজেকে পুড়তে যেতে দেখে, কিন্তু তার ভেতরেই এখন একটা জীবন আছে। সেও এখন বাঁচতে চায়। সে শিকল ভাঙার চেষ্টা করে, সমস্ত শক্তি দিয়ে সে সেটা ভেঙেও ফেলে। এরপর বেসমেন্টের ড্রেন পথে সোজা সমুদ্রে লাফিয়ে পড়ে। পানি তাকে বাঁচায়। সে ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। এরপর একটা জঙ্গলে প্রবেশ করলে সেখানে যুদ্ধক্ষেত্রের মৃত সৈন্যদের কঙ্কাল দেখে। সে সেখান থেকে কিছু জামা কাপড় পরে নেয়, কারণ সে মানুষদের পোশাক পরতে দেখেছিল। পশু পাখি দেখে সে ভয় পায় না, সে শান্ত থাকে। সে ফল ও খাবার খোঁজে, কেননা এখন সে একটা মানুষের মতোই অনুভব করছিল, যার জন্য তার ক্ষুধাও লাগতো। হঠাৎ কিছু লোক তাকে দেখতে পেয়ে গুলি চালায়। ভয়ে সে লুকিয়ে পড়ে এক পরিত্যক্ত শেডে। সেখান থেকে সে লোকদের পর্যবেক্ষণ করে, কিভাবে তারা কথা বলে, কিভাবে জীবনযাপন করে তা শিখে নেয়, কোন জিনিসের কী নাম ইত্যাদি ইত্যাদি। তো প্রাণীটা ভাবে যে এই লোকগুলোর কারণে সে অনেক কিছুই শিখেছে, তো তাকেও কোনোভাবে লোকগুলো সাহায্য করা উচিত। এরপর থেকে প্রাণীটা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করতে থাকে সবার চোখের আড়ালে থেকে। তো দিন এভাবেই কাটছে। সেই বাড়িটায় একটা বৃদ্ধ অন্ধ লোকও থাকতো। তো প্রাণীটা একদিন লক্ষ্য করে যে তাদের সেই স্থানে কিছু নেকড়ে আক্রমণ করে এবং কিছু ভেড়া মেরে ফেলে। তাদের দুই পক্ষের লড়াই দেখে সে ফাইনালি বুঝতে পারে যে দুনিয়াটা কিভাবে চলে। সেই মানুষগুলো অবশ্যই নেকড়েদের ঘৃণা করে না, সেই নেকড়েগুলো সেই শেডে থাকা ভেড়াগুলোকে ঘৃণা করে না। তা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে একটা লড়াই লেগেই রয়েছে। শিকারী শিকার করবে, কমজোরকে তার দাম দিতেই হবে। সেই শেডে থাকা ছেলেরা সেই মৃত শিবগুলোর চামড়া নিয়ে সেগুলো বেচতে চলে যায় শহরে। বাড়িতে থেকে যায় সে বৃদ্ধ মানুষটা একা, এবং তারপর সে প্রাণীটা চলে যায় সে বৃদ্ধ মানুষটার সাথে সাক্ষাৎ করতে। তার মনে ভয় ছিল যে সেই মানুষটা আদৌ ভয় পাবে কিনা, তার রিয়াকশন কেমন হবে। তবে সে বৃদ্ধ মানুষটা ভয় পায় না, বরং তাকে ওয়েলকাম জানায়, তাকে কিছু খাবারও অফার করে। এই মানুষটা থেকেই তো প্রাণীটা কিছু শিখেছে, এবং এটাও শিখেছে যে বন্ধু শব্দটার মানে কি। আর হ্যাঁ, এই বৃদ্ধ অন্ধ মানুষটাই এই প্রাণীটার প্রথম বন্ধু। তার থেকেই সে বই পড়া শেখে। নিজের জীবনে প্রথম বই সে পড়ে। ভিন্ন দুনিয়ার বিভিন্ন রাজা, বিভিন্ন মানুষদের গল্প সে পড়তে থাকে, যে কিভাবে এক একটা করে সাম্রাজ্য দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। সে এত মানুষদের ব্যাপারে জেনেও সে তার নিজের ব্যাপারে কিছুই জানে না। সে তার নিজের ব্যাপারে জানতে চায়। সে জানতে চায় যে সে কে, কোথা থেকে এসেছে। সেও স্বপ্ন দেখে, তার স্বপ্নে ভিন্ন ভিন্ন মানুষ আসে, যেন ভিন্ন ভিন্ন স্থান, ভিন্ন ভিন্ন জিনিসের স্পর্শগুলো একটা স্মৃতির আকারে রয়েছে তার মধ্যে। সেই কারণে সে জানতে চায় যে সে আসলেই বা কে। আর সেটার খোঁজেই সে চলে যায় সে ধ্বংস হয়ে যাওয়া টাওয়ারে, যেখানে এই প্রাণীটাকে তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে পুরনো কাগজপত্রগুলো ঘেঁটে সে জানতে পারে তাকে কিভাবে তৈরি করা হয়েছিল, যেটা তার সত্যি হৃদয়টা ভেঙে দেয়, কারণ সে বুঝতে পারে সে আর পাঁচটা মানুষের মতো সাধারণ নয়। সেখান থেকে সে ভিক্টরের আসল ঠিকানাটাও জানতে পারে, যে ভিক্টরের বাড়ি কোথায় রয়েছে। তারপর সেখান থেকে প্রাণীটা যখন আবার সেরে ফিরে আসে, সে লক্ষ্য করে সেই নেকড়েগুলো আবারও ফিরে এসেছে সেখানে, যারা সেই অন্ধ মানুষটার উপরও আক্রমণ করেছে। প্রাণীটা সেখানে নেকড়েগুলোর সাথে লড়ে ও তাদেরকে ভাগিয়ে দেয়, এবং বৃদ্ধ মানুষটাকে তার মনের কথাটা শোনায়। সে কোনোভাবেই নিজেকে মানুষ মনে করতে পারছে না, কারণ জাস্ট মৃত মানুষের টুকরোগুলো দিয়ে তাকে তৈরি করা হয়েছে। সে কোনো মানুষ তো না, বরং সে নিজেকে একটা মনস্টার বলে ডাকছে। তবে সে বৃদ্ধ মানুষটা তাকে একটা ভালো মানুষ, তাকে একটা ভালো বন্ধু বলে ডাকে, যেটা তার কঠিন হৃদয়টাকেও আবার গলিয়ে দেয়। তবে সে বাড়ির ছেলেরা আবারও ফিরে এসেছে,
তারা আহত বৃদ্ধ মানুষ এবং চারদিকে এত রক্ত সবকিছু দেখে সেই প্রাণীটাকে তারা দোষী মনে করে। তারা ভাবছে সেই জঙ্গলে সেই প্রাণীটা আবারও ফিরে এসেছে। সে কারণে তারা আবারও গুলি চালায় এবং সেই প্রাণীটা গুলি খেতে খেতে আহত অবস্থায় সেখান থেকে বাইরে বেরোয়। তার সত্ত্বেও সে কারোর উপর আক্রমণ করেনি। তার কাছে প্রচুর কারণ রয়েছে নিজেকে একটা জন্তু প্রমাণ করার। তার সত্ত্বেও সে মনুষ্যত্ব দেখাতে থাকে, যেটা তার সবথেকে বড় ভুল। মরে গিয়েও সে আবার পুনর্জীবিত হয়। তার ক্ষতস্থানগুলো ঠিক হয়ে গিয়েছে, যেটা তাকে আরও একা বানিয়ে দেয়। এই গোটা দুনিয়াতে মানুষদের যন্ত্রণার মুক্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যু, যেটা তার কপালে নেই। আর এটাই তাকে আরও একা বানাচ্ছে। আর এখন থেকে তার মনে একটা হিংসাও তৈরি হতে থাকে যে তার মৃত্যু নেই কেন। সেই কারণে সে তার ক্রিয়েটরের থেকে অর্থাৎ ভিক্টরের থেকে একটাই জিনিস চাইছে, সেটা হচ্ছে একটা সঙ্গী। ঠিক তারই মতন আরেকজন, যাতে সে কখনো একা ফিল না করে। দেখি ভিক্টর এখন উইলিয়ামের সাথেই থাকে। আজকে এলিজাবেথ এবং উইলিয়ামের বিয়ে। তবে এলিজাবেথ এখনও ভিক্টরকে ক্ষমা করতে পারেনি সেই দিনের ঘটনার জন্য, যে ভিক্টর সেই নির্দোষ প্রাণীটাকে হত্যা করেছে। এবং সেই রাতে সে প্রাণীটা আবারও সেখানে গিয়ে পৌঁছায়। সে ভিক্টরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করে যে তার জন্য একটা সঙ্গী বানিয়ে দিতে। তবে ভিক্টর তার প্রস্তাব ফিরিয়ে দেয়। ভিক্টর বলে দেয় যে সে যেটা করেছে সেটা একটা ভুল, সে এই ভুল আর দ্বিতীয়বার করতে পারবে না। তার মতন একটা জন্তু সে দ্বিতীয়বার বানাবে না। আর এটা নিয়ে ভিক্টরের সাথে লেগে যায় তার ঝামেলা, এবং যেটা শুনতে পেয়ে এলিজাবেথ সেই স্থানে চলে আসে। ভিক্টর যখন সেই প্রাণীটার উপরে গুলি চালানোর চেষ্টা করে, তখন এলিজাবেথ সামনে চলে আসে, যে গুলিটা এলিজাবেথের গায়ে লাগে। পরে উইলিয়াম সেখানে গিয়ে পৌঁছায় এবং ভিক্টর উইলিয়ামকে বলতে থাকে যে সেই প্রাণীটা নাকি এলিজাবেথের উপর আক্রমণ করেছে। সবাই মিলে সেই প্রাণীটাকে ধরার চেষ্টা করে, তবে কেউ পারে না। উইলিয়ামের মাথায় চোট লাগে এবং সে মারা যায়। মারা যাওয়ার আগে সে ভিক্টরকে কিছু কথা বলে। ভিক্টর যখন উইলিয়ামকে বলে যে চিন্তা নেই, আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারবো, তবে উইলিয়াম জানায় যে এটাই তো তার ভয়। সে ছোটবেলা থেকে ভিক্টরকে ভয় করে, কারণ আসল মনস্টার হচ্ছে ভিক্টর। তার থেকেই যত সমস্যা শুরু হয়েছে। সেই প্রাণীটা ততক্ষণে এলিজাবেথকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে ভিক্টর একটা বন্দুক নিয়ে তার পিছু করে তাকে খুঁজবে বলে। প্রাণীটা এলিজাবেথকে একটি গুহায় নিয়ে যায়, যেখানে এলিজাবেথ হাসি মুখে মৃত্যুবরণ করে। সেই প্রাণীটা আসলে এলিজাবেথকে ভালোবাসতে শুরু করেছিল, যার ফলে তার মন আবারও ভেঙে যায়। কারণ সেই মানুষগুলো যারা তাকে বুঝতে পারে, যারা তার যন্ত্রণাটা ফিল করতে পারে, তারা আস্তে আস্তে তাকে ছেড়ে চলে যাচ্ছে। এবং এই সব কিছুর জন্য কোনো না কোনোভাবে ভিক্টরই তো দায়ী। সে ভিক্টরের উপর আবারও আক্রমণ করে এবং ভিক্টর রিয়েলাইজ করে যে যতদিন না সেই প্রাণীটাকে সে হত্যা না করতে পারছে, ততদিন এই সমস্যার সমাধান নেই। সে তার ভুলটাকে ইগনোর করতে চায়। আর সেখান থেকেই ভিক্টর নেমে পড়ে এই মিশনে। সময় কাটতে থাকে এবং সে সেই প্রাণীটার পিছু করতে করতে নর্দার্ন আর্টিকে চলে যায়। ভিক্টর অনেকগুলো অস্ত্র ডায়নামাইট জোগাড় করেছে, এটা ভেবে যে ফাইনালি হয়তো সেটা সেই প্রাণীটাকে ধ্বংস করতে সক্ষম হবে। সে প্রাণীটা আবারও আসে, সেই ভিক্টরকে আবারও আহত করে এবং নিজের হাতে একটা ডায়নামাইট তুলে বলে যে এই ডায়নামাইট যদি তাকে হত্যা না করতে পারে, তাহলে সে আবারও ফিরে আসবে ভিক্টরের জীবন হারাম করতে। কথাটার অর্থ এই যে তার মৃত্যু না আসা পর্যন্ত সে ভিক্টরকে শান্তিতে থাকতে দেবে না। ভিক্টর নিজে তার হাতের ডায়নামাইটে আগুন লাগায় এবং কিছু সময় পরে সে ডায়নামাইট ফেটে যায়। তা সত্ত্বেও সে প্রাণীটার মৃত্যু হয় না। আর এটাই হচ্ছে সেই মুহূর্তের কথা যখন সেই জাহাজের সদস্যরা একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল। আর এরপরের গল্প তো আমরা জানি, এই প্রাণীটা শুধু একটা জিনিসই তো চায়, এটা মানুষদের মধ্যে একটা জায়গা চায়, তবে সেটা কেউ তাকে দিচ্ছে না। সেই ভিক্টর, যে তার ক্রিয়েটর, যাকে সে তার সবচেয়ে কাছের মনে করেছিল, সেও তো তাকে অ্যাকসেপ্ট করেনি। এটাই তো তাকে আরও উগ্র বানাচ্ছে। সে চায় এটা শেষ হোক এবং অবশেষে ভিক্টর ক্ষমা চায় তার কাছে। ভিক্টর ফাইনালি তার নিজের ভুলগুলো বোঝে এবং সেটা স্বীকার করে। সে প্রাণীটাকে বলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ভিক্টর তাকে নিজের সন্তান বলে ডাকে, নিজের ছেলে মনে করে, যেটা সে প্রাণীটা এতদিন ধরে শুনতে চাচ্ছিল। ভিক্টর জানে যে এই নামটা তাকে তার পিতা দিয়েছিল, যেটার মানে নাথিং, অর্থাৎ কিছুই না। ভিক্টর মরে যাওয়ার আগে এই নামটা আরেকবার শুনতে চায়। আমরা দেখি ভিক্টর মারাত্মক আহত, তার কাছে আর বেশি সময়ও নেই। সেই প্রাণীটা আবারও তাকে সেই রকমভাবে ভিক্টর বলে ডাকে, যেমনটা ভিক্টর শুনতে চেয়েছিল। অবশেষে ভিক্টর তো মারা যায়, তবে সেই প্রাণীটা ভিক্টরের কপালে একটা চুমু খেয়ে একটাই কথা বলে যে আমরা দুজনেই তো মানুষ হতে পারি। কথার অর্থ এটাই যে ভিক্টর একটা মানুষ হয়ে জন্ম নিলেও মনুষ্যত্ব তার মধ্যে ধীরে ধীরে মারা যাচ্ছিল। সেই কারণে তো তাকে অমানুষ বলা যেতে পারে। অন্যদিকে এই প্রাণীটা, যার মৃত্যু নেই, যাকে আমরা মানুষও বলতে পারি না, তার মধ্যে মানুষের প্রত্যেকটা উদাহরণ রয়েছে। সেই কারণে সে অবশেষে এই কথাটাই বলে যে আমরা দুজনেই কিন্তু মানুষ হতে পারি। এবং অবশ্যই সে যেটা চেয়েছিল যে ফাইনালি একটা গ্রহণযোগ্যতা, কেউ তাকে মেনে নিক, এবং ভিক্টর তাকে মেনে নিয়েছে নিজের ছেলে রূপে। এই মানুষদের মধ্যে সে একটা ফাইনালি মর্যাদা পেয়েছে। অবশেষে প্রাণীটা সেই কেবিন থেকে বেরিয়ে আসে। প্রত্যেকটা ক্রু প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে, তবে ক্যাপ্টেন বলে যে বন্দুক নামিয়ে রাখতে, ভয়ের আর কোনো কারণ নেই।
প্রাণীটা সেই জাহাজ থেকে নেমে যায় এবং সে আটকে পড়া জাহাজটাকে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে সেই জাহাজটা বরফ থেকে বেরিয়ে সরাসরি পানিতে চলে যায়। অবশেষে আমরা প্রাণীটাকে দেখি যে ফাইনালি শান্তিতে চোখের সামনে এসে সূর্যাস্ত দেখছে, যেটা ইন্ডিকেট করে যে এক টাইপের শান্তি। আর মুভিটা এখানে শেষ হয়। এভাবেই একটি সৃষ্টি যাত্রা, যেটি ভয়, ক্রোধ এবং প্রতিশোধের দ্বারা শুরু হয়েছিল, শেষ হয় ক্ষমা, আত্মত্যাগ এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে। ভিক্টরের অহংকার ও ভুলগুলো সেই প্রাণীটাকে শেখায় শক্তি মানে কেবল ধ্বংস নয়, বরং নৈতিকতার সঙ্গে ব্যবহারের দায়িত্ব। ওয়েল, যারা সম্পূর্ণ মুভিটা এখনও দেখেনি তারা অবশ্যই দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলের সাথেই থাকুন।